হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। আজ আমরা যেটা করব, এসএসসি জিডি পরীক্ষা আর মাত্র তোমাদের কয়েকটা দিন বাকি। এই সময় তোমাদের বেশি বেশি করে কিন্তু রিভিশন করতে, ঠিক আছে? নতুন পড়া না পড়লেই ভালো হবে তোমাদের জন্য। যত পারো পুরনো পড়াগুলো যত পারো বেশি বেশি করে রিভিশন করো। তাই আমরা আমাদের জন্য রিভিশন করা ক্লাস করাচ্ছি আমি তোমাদের। এর আগে একটা 100 প্রশ্নের রিভিশন ক্লাস করিয়েছিলাম। আজ আবার আমাদের এটা হচ্ছে রিভিশন ক্লাস 2। এখানে আবার 100টা প্রশ্নের রিভিশন করব। তো মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখবে। প্রত্যেকটা প্রশ্ন বলবো, 5-6 সেকেন্ড সময় দেবো, তারপর আমি তোমাদের সঠিক উত্তরটা বলে দেবো। কাউন্ট করবে তোমরা যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। আর তোমরা যদি এসএসসি জিডির পিডিএফ বুক আছে একটা আমাদের 3095টা প্রশ্নের, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর এখানে থাকবে। 2021 সাল এবং 2023 সালের মোট 3095টা জিকে রয়েছে। সেটা যদি তোমরা কালেক্ট করতে চাও, তাহলে এই যে আমাদের পেমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ 8972745454, এই নাম্বারে তোমাদের 90 টাকা পেমেন্ট করতে হবে। স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এটা হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবে, আধ ঘন্টার মধ্যে তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? চলো আর দেরি করব না, প্রথম প্রশ্নে চলে যাব। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো, নিম্নের কোন নৃত্য কৌশলটি তামিলনাড়ুর মন্দিরে পারফর্ম করা হয় দেব দাসীদের দ্বারা এবং যেটি দাসী অট্টম নামে পরিচিত? কোনটি দাসী অট্টম নামে পরিচিত? তো এটা একটা সহজ প্রশ্ন, ঠিক আছে? যারা নৃত্য নিয়ে ডিটেলসে পড়েছো তারা তো পারবেই, আর যারা মানে বিশেষ পড়া নেই, একটু একটু করে পড়েছো ভারতের ক্লাসিক্যাল ডান্স নিয়ে, তারাও করতে পারবে। দেখো, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, ওড়িশি হচ্ছে ওড়িশা, মণিপুরি হচ্ছে মণিপুর। তাহলে কি বলেছে? নৃত্য কৌশলটি তামিলনাড়ুর মন্দিরে পারফর্ম করা হয়, তাহলে কোনটি উত্তর কারেক্ট আনসার হবে? ভারতনাট্যম। ভারতনাট্যমের আরেক নাম হচ্ছে দাসী আট্টম, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যেকে ক্লাসটা অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, আর যতগুলো প্রশ্ন ঠিক করবে কমেন্টে জানিয়ে দেবে যে আমি এতগুলো ঠিক করতে পারলাম। ক্লাস চলার মাঝে মাঝে আমি তোমাদের হোমওয়ার্ক দিতে পারি। হোমওয়ার্ক মানে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবে উত্তরটা, ঠিক আছে? 2 নম্বর দেখো, কোন যুদ্ধের পর অশোক যুদ্ধনীতি পরিত্যাগ করেন? অতি সহজ প্রশ্ন এটাও। এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেবো না, একেবারে ইজি প্রশ্ন এটা। আমি তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক মানে কি? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকে এই উত্তরটা, ঠিক আছে? প্রত্যেকে জানিয়ে দেবে উত্তর। চলো 3 নম্বর দেখো, নিম্নের মধ্যে কে ঠুমরির রানী নামে পরিচিত? চলো, খুব ভালো প্রশ্ন। উত্তর কি হতে পারে এটার? ঠুমরির রানী। ঠুমরি হচ্ছে একটা ডান্স স্টাইলের নাম হচ্ছে ঠুমরি। তো ঠুমরির রানী কাকে বলা হয়? গিরিজা দেবী। গিরিজা দেবীকে বলা হয় ঠুমরির রানী। 4 নম্বর প্রশ্ন দেখবো আমরা, রাজস্থানের কোন প্রচলিত নৃত্য সাপেরা নৃত্য নামে পরিচিত? এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, এসএসসির পরীক্ষায় বহুবার এই প্রশ্নটা এসছে। সাপেরা নৃত্য, এটা কোন নৃত্য? এটা হচ্ছে কালবেলিয়া। কালবেলিয়া যে নৃত্যটা রাজস্থানের, এটা সাপেরা নৃত্য নামে পরিচিত। 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, পণ্ডিত কিশোর মহারাজ একজন ভারতীয় বিখ্যাত ডেস্ট বাদক। আমরা 30 মিনিটের মধ্যে কিন্তু 100 প্রশ্ন আলোচনা করব, একটু দ্রুত করব। চলো তোমরা উত্তর করো। পণ্ডিত কিষাণ মহারাজ একজন বিখ্যাত ভারতীয় বিখ্যাত ড্যাশ বাদক। কিষাণ মহারাজ কি বাদক? কারেক্ট আনসার কি হবে? পণ্ডিত কিষাণ মহারাজ হচ্ছেন একজন তবলা বাদক। কি বাদক? তবলা বাদক। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 6 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। 6 নম্বর প্রশ্নটা তোমরা উত্তর করার চেষ্টা করো। কোন নদীর তীরে রানী কি ভাব অবস্থিত? রানী কি ভাব, মুঘল যুগের রানী কি ভাব, কোন এটা কোন নদীর তীরে তৈরি করা হয়েছিল? রানী কি ভাব কারেক্ট আনসার হবে সরস্বতী নদীর তীরে রানী কি ভাব তৈরি করা হয়েছিল, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন আমরা দেখব। আচ্ছা, এই প্রশ্নটার মধ্যে একটু কনফিউশন আছে, তোমাদের যদি এটার অন্য কোনো উত্তর মনে হয়, এই গঙ্গা যমুনা কৃষ্ণা মধ্যে যদি অন্য কোনো উত্তর মনে হয়, তাহলে তোমরা সেটা কমেন্ট করবে, ঠিক আছে? আমার একটু কেমন কেমন লাগছে, এটা কনফিউশন মনে হচ্ছে, আর এই মুহূর্তে মনেও পড়ছে না, ঠিক আছে? 7 নম্বর দেখো, নিম্নের কোন নদীটি মহারাষ্ট্রে উৎপত্তি লাভ করেছে? মহারাষ্ট্রে উৎপত্তি লাভ করেছে কোন নদীটি? গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, নর্মদা। দেখো, নর্মদা হবে না প্রথমেই। কোন নদীটি হবে? গোদাবরী। গোদাবরী নদীটি মহারাষ্ট্রে উৎপত্তি লাভ করেছে। 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর দেখবো। 8 নম্বর কি আছে? মহাত্মা গান্ধী কত সালে সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন?
কত সালে সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিল? সর্বভারতীয় হরিজন সেবক সংঘ এটা কে প্রতিষ্ঠা করেন, এইভাবে প্রশ্নটা আছে, তখন হবে মহাত্মা গান্ধী। তো কত সালে? 1932 সালে মহাত্মা গান্ধী সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। নয় দেখব 2011 সালের সেন্সাস অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? 2011 সালের সেন্সাস অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? এটা প্রত্যেকেই জানি, নতুন করে বলার কিছু নেই। কেরালা ইজ দ্য কারেক্ট আনসার। কেরালার সাক্ষরতার হার সর্বাধিক, কেরালার সেক্স রেশিওটাও সর্বাধিক, কেরালার মহিলা সাক্ষরতার হারটাও সর্বাধিক। 10 নম্বর প্রশ্নে চলে যাব। নিম্নের মধ্যে কে জাহাঙ্গীরের জীবনী ইকবালনামা ই জাহাঙ্গীরি রচনা করেছিলেন? জাহাঙ্গীরের জীবনীর নাম কি? ইকবালনামা ই জাহাঙ্গীরি। এটা কে রচনা করেন? ইকবালনামা ই জাহাঙ্গীরি কে রচনা করেন? কি হবে কারেক্ট আনসার? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মুতামিদ খান। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। মুতামিদ খান জাহাঙ্গীরের জীবনী ইকবালনামা ই জাহাঙ্গীরি রচনা করেন। অপশন এ। 11 নম্বর প্রশ্ন দেখো। নিম্নের কোনটি দাদোবা পান্ডুরঙ্গ এবং তার ভাই আত্মারাম পান্ডুরঙ্গ 1867 সালে প্রতিষ্ঠা করেছিলেন? নিম্নের কোনটি কে প্রতিষ্ঠা করেছেন? দাদোবা পান্ডুরঙ্গ এবং তার ভাই আত্মারাম পান্ডুরঙ্গ, এই দুজন মিলে প্রতিষ্ঠা করেছেন। সঠিক উত্তর কি হবে? প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছেন তাহলে? দাদোবা পান্ডুরঙ্গ এবং আত্মারাম পান্ডুরঙ্গ। আমরা বেশিরভাগ সবাই আত্মারাম পান্ডুরঙ্গ নামটাই জানি, কিন্তু দুজন মিলে দুই ভাই এটা প্রতিষ্ঠা করেছিলেন 1867 সালে। আত্মারাম পান্ডুরঙ্গ এবং দাদোবা পান্ডুরঙ্গ এই দুই ভাই। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ভ্রূণের যে স্তরে শরীরের সমস্ত অঙ্গ শনাক্ত করা যায় তাকে বলা হয় কি? ভ্রূণ যখন তৈরি হয়, ভ্রূণের তৈরির বিভিন্ন স্তর আছে, সেই স্তরে শরীরের যে মানুষের শরীরে, মানব শরীরের সমস্ত অঙ্গগুলোকে ভ্রূণ থাকতেই শনাক্ত করা যায়, তাকে কি বলা হয়? তাকে কি বলা হচ্ছে? ফয়েটাস বলা হয়। কি বলে? ফয়াটাস, ফয়েটাস। নেক্সট দেখো 13 নম্বর। কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করে থাকে? দেখো, প্রত্যেকটা রাজ্যে রাজ্যপাল থাকে, কিন্তু সেই রাজ্যপালকে কে নিয়োগ করবেন? রাষ্ট্রপতি নিয়োগ করবেন। তো একটা ধারা, সংবিধানের নির্দিষ্ট ধারা আছে, যে ধারাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করবেন। ধারা হচ্ছে 155, 155 নম্বর ধারা অনুযায়ী এটা রাষ্ট্রপতি করতে পারে। 14 হচ্ছে পারমাণবিক বোমা হলো কি? বিভাজন বোমা, সংযোজন বোমা, নিউট্রন বোমা নাকি হাইড্রোজেন বোমা? বলো উত্তর। পারমাণবিক বোমাটা কি বোমা? পারমাণবিক বোমা হবে, জানবে, এটা হচ্ছে বিভাজন বোমা। আর যদি এখানে বলা হয় যে হাইড্রোজেন বোমাটা কি বোমা, তখন সেটা হবে সংযোজন বোমা। সংযোজন বোমা বা হাইড্রোজেন বোমাতে পারমাণবিক বোমার থেকে অনেক বেশি শক্তি নির্গত হয়। 15 হচ্ছে আতশবাজি করার সময় সবুজ বর্ণের উপস্থিতির কারণ। দেখবে আতশবাজি করার সময় বিভিন্ন রকম বাদামি রং, হলুদ রং, সবুজ বর্ণ এগুলো আমরা দেখতে পাই। সেই সবুজ বর্ণটা কোন কেমিক্যালের জন্য সবুজ বর্ণটা আমরা দেখতে পাই? কেমিক্যালটার নাম হচ্ছে ব্র্যাঞ্জানিয়াম। এই ব্র্যাঞ্জানিয়াম কেমিক্যাল আতশবাজিতে থাকার জন্যই আমরা সবুজ কালারটা দেখতে পাই। 16 নম্বর প্রশ্নে চলে যাব, দেখবো কি আছে। কত সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল? ক্লাস ভালো লাগলে প্রত্যেকে বেশি বেশি করে একটু শেয়ার করো প্লিজ, তোমাদের সাপোর্ট দরকার। সাপোর্ট না হলে কিন্তু সম্ভব নয়। সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। তো কত সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বলতে কি? NDC। কত সালে তৈরি হয়েছিল? কারেক্ট আনসার কি হবে? 1952। 1952 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল। 17 সাগরমালা হলো কি? সাগরমালা হচ্ছে একটা প্রজেক্ট। কি প্রজেক্ট এটা? সাগরমালা হচ্ছে একটি বন্দর পরিকল্পনা, একটা বন্দর পরিকল্পনা, বন্দরের প্রজেক্ট। 18 নম্বর প্রশ্ন দেখবো আমরা। চাকমা জনগোষ্ঠীর মানুষ কোন রাজ্যে বসবাস করে? চাকমা জনগোষ্ঠীর মানুষ কোন রাজ্যে বসবাস করে? কি হবে সঠিক উত্তর? ত্রিপুরা। চাকমা জনগোষ্ঠীর মানুষ কোথায় বসবাস করে? ত্রিপুরাতে বসবাস।
19 নিম্নের কোথায় 2023 সালে ব্রিক্স সম্মেলন আয়োজিত হয়েছে? 2023 সালের ব্রিক্স সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এই 2023 সালের যে ব্রিক্স সম্মেলন সেটা কোথায় হলো? সেটা হলো সাউথ আফ্রিকাতে। অপশন সি। 20 নম্বর প্রশ্ন দেখবো, ভারতের কোথায় প্রথম হু ট্রেডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট 2023 আয়োজিত হলো? কি বলছে? হু ট্রেডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট। হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালের 7 এপ্রিল। এই জন্য 7 এপ্রিল দিনটি প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। আর হু এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। প্রত্যেকটা প্রশ্নই এরকম ডিটেলস বলা যায়, কিন্তু এটা হচ্ছে রিভিশন ক্লাস, তাই আমি ডিটেলস আজ বলছি না। তো ভারতের কোথায় হু ট্রেডিশনাল মেডিসিন সামিট হলো? এটা হলো গান্ধীনগর। গান্ধীনগরটা কোথায়? গুজরাটের রাজধানীর নাম হচ্ছে গান্ধীনগর। 21 দেখো, মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? অতি একটা সহজ প্রশ্ন, এটারও উত্তর আমি তোমাদের বলে দেব না, এটার উত্তর প্রত্যেকেই কমেন্ট করবে। এটার উত্তর বলে দেব না। মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? উত্তর বলে দেব না, কমেন্ট করবে, ঠিক আছে? আর যারা উত্তর এটার পারবে না তারা অবশ্যই কমেন্ট সেকশনটা লক্ষ্য রাখো, অনেকেই উত্তর দেবে, সেখান থেকে দেখে নিও যে এটার উত্তর কি হবে। নেক্সট দেখো, 22 মণিপুরের ইম্ফল উপত্যকা ড্যাশ কারুশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। তো সেই ইম্ফল উপত্যকা কোন কারুশিল্পের একটি গুরুত্বপূর্ণ জায়গা? সেটা কারুশিল্পটির নাম হচ্ছে কাউনা। কাউনা কারুশিল্প। এই কাউনা কারুশিল্পটা কিভাবে তৈরি করা হয়? বাঁশ, জানো তো, বাঁশ গাছ, সেই বাঁশ গাছের পাতলা পাতলা কেটে বাঁশ থেকে বিভিন্ন রকমের কারুকার্য করা হয়, কাউনা শিল্প। এটা মণিপুর ইম্ফল উপত্যকা। 23 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের বা ইডব্লিউএস, যেটা ইকোনমিক্যালি উইকার সেকশন অধীনে কেন্দ্রীয় সরকারি চাকরিতে 10% সংরক্ষণ সেই ব্যক্তিদের জন্য উপলব্ধ যাদের পরিবারের আয় ড্যাশের নিচে। কাদের জন্য ইডব্লিউএসটা করা হয়েছে? কাদের জন্য ইডব্লিউএস করা হয়েছে? যাদের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম তারা এই ইডব্লিউএস সুবিধাটা পাবে। 24 হচ্ছে FIH পুরুষ হকি বিশ্বকাপ 2023 আয়োজিত হলো কোথায়? FIH এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। এর হকি বিশ্বকাপ 2023 আয়োজিত হলো ওড়িশাতে, ঠিক আছে? ওড়িশাতে। 25 দেখো, কোথায় সম্প্রতি G20 এর থিঙ্ক 20 বৈঠক আয়োজিত? G20 হলো তোমাদের জন্য এবার একটা হট টপিক। G20 সম্মেলন যেহেতু ভারতে হয়েছিল, তো এখান থেকে প্রশ্ন দেবেই দেবে। তবে G20 এর থিঙ্ক 20 বৈঠকটা সম্প্রতি কোথায় হয়েছে? থিঙ্ক 20 বৈঠকটা আই থিঙ্ক এটা নিউ দিল্লিতে হয়েছে, ঠিক আছে? চলো নেক্সট দেখবো 26 নম্বর প্রশ্ন কি আছে। মথুরার ভাস্কর মূর্তি নির্মাণ করার জন্য কোন পাথরের ব্যবহার করা হয়েছে? মথুরার যে ভাস্কর্য মূর্তিগুলো সেটা নির্মাণ করার জন্য কোন পাথরের ব্যবহার করা হয়েছে? কারেক্ট আনসার হবে লাল বেলে পাথরের ব্যবহার করা, লাল বেলে পাথর। 27 নম্বর প্রশ্নে চলে যাব। একটি খাদ্য শৃঙ্খলে সূর্যালোকের মোট কত শতাংশ উদ্ভিদ দ্বারা ব্যবহৃত? একটা খাদ্য শৃঙ্খল, যেমন একটা গাছে যে সূর্যালোকটা পড়ছে তার 10% গাছ ব্যবহার করে, তেমনি একটা খাদ্য শৃঙ্খলে কত পার্সেন্ট ব্যবহার করে? উদ্ভিদ 10% ব্যবহার করে। যে সূর্যালোক পড়ছে তার 10%। 28 দেখো, কথাকলি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? কথাকলি কোথাকার নৃত্য? কথাকলি, মোহিনীআট্টম এগুলো হচ্ছে কেরালার নৃত্যের নাম। তো কথাকলি সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সঠিক বলেছে? এটি কেরালার একটি নৃত্য নাট্য। প্রথমেই তো আমরা দেখতে পেলাম যে এটা সঠিক, এটা তো ঠিক আছে। কথাকলির অভিনেতারা মহাকাব্য রামায়ণ এবং মহাভারত এবং পুরাণের চরিত্রগুলিকে চিত্রিত করেছেন, এটাও ঠিক। থেইয়ামস, মুডিয়াট্টম এবং কেরালার মার্শাল আর্টের মতো আচার অনুষ্ঠানগুলি নৃত্যকে বর্তমান রূপে সেট করতে একটি প্রধান ভূমিকা পালন করেছিল, এটাও ঠিক আছে। তাহলে উপরের সবগুলোই ঠিক, ঠিক আছে? 29 নম্বর দেখো, নিম্নের মধ্যে কে একজন বিখ্যাত সন্তুর বাদক? হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর তো হবে না, তিনি সেতার বাদক। জাকির হোসেন তাবলা বাদক। তাহলে শিবশঙ্কর প্রসাদ নাকি হরিপ্রসাদ চৌরাশিয়া? কারেক্ট আনসার হবে শিব কুমার শর্মা।
কারণ হরিপ্রসাদ চৌরাসিয়া হচ্ছেন বাঁশিবাদক। ঠিক আছে, তাহলে অপশন ডি। এগুলো জানতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। 29 হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি দেশে নৃত্যনাট্য ও সঙ্গীতের বিকাশ ঘটায়, এটি কখন প্রতিষ্ঠিত হয়? সঙ্গীত নাটক একাডেমি কখন প্রতিষ্ঠিত হয়েছিল? কারেক্ট আনসার, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1953, 1953 সালে ভারতের সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। 31 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয়। দেখো ভারতীয় সংবিধানের 3টে তালিকা আছে, কোন তালিকায় শিক্ষা রয়েছে? যেমন রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা এবং যৌথ তালিকা। কিছু কিছু বিষয় আছে যেটা রাজ্য তালিকাতেও আছে, কেন্দ্র তালিকাতেও আছে, যৌথ তালিকাতেও আছে। তো শিক্ষা হলো তেমনই একটা বিষয় যেটা দুটো তালিকাতেই আছে, এটা রাজ্যের বিষয় এবং কেন্দ্রের বিষয়। 32, হলুদ বিপ্লবের জনক কাকে বলা হয়? আমরা তো পড়েছি সাদা বিপ্লব বা হোয়াইট রেভলিউশন হচ্ছেন, তারপর সবুজ বিপ্লব, MS স্বামীনাথন, নরম্যান বরলগ, কিন্তু এখানে বলেছে হলুদ বিপ্লব। কি হবে? শ্যাম পিত্রদা। শ্যাম পিত্রদাকে হলুদ বিপ্লবের জনক বলা হয়। 33, ভারতের অর্থনীতি হলো সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকানাধীন অর্থনীতি, মিশ্র অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি, নাকি কোনোটিই নয়? কারেক্ট আনসার হবে ভারতের ইকোনমি হচ্ছে মিক্সড ইকোনমি। ভারতের ইকোনমি কেমন? মিক্সড ইকোনমি বা কি, এটা হচ্ছে মিশ্র অর্থনীতি। 34, লোহায় মরচে পড়লে লোহার ওজনের কি পরিবর্তন? লোহায় যদি যখন মরচে পড়বে লোহার ওজনের কি পরিবর্তন? ওজন বাড়বে, কমবে, নাকি কি? দেখো লোহার মধ্যে যদি ওজন মরচে পড়ে, তাহলে মরচে পড়ার কারণটা কি? লোহার মধ্যে জলীয় বাষ্প চাই, অক্সিজেন চাই, কয়েকটা জিনিস চাই যার জন্য মরচে পড়ে। তাহলে সেগুলো যখন লোহায় মিশে যাবে তাহলে স্বাভাবিকভাবে ওজনটা বাড়বে, তাহলে ওজন বৃদ্ধি পাবে। 35 দেখো, তা পাটকাই বাম কোন কোন স্থানের মধ্যে সীমারেখা তৈরি করেছে? পাটকাই বাম অরুণাচল প্রদেশ, মায়ানমার, মণিপুর, নাগাল্যান্ড, আসাম এবং মেঘালয়, নাকি মেঘালয় এবং নাগাল্যান্ড? কারেক্ট আনসার কি হবে? অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো যে মালভূমি অঞ্চল অরুণাচল প্রদেশ এবং মায়ানমারকে বিচ্ছেদ করেছে, আলাদা করেছে, সেটাই হচ্ছে পাটকাই বাম। চলে যাব নেক্সট প্রশ্নে। 36, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে স্কুল অফ এমিনেন্স প্রকল্প চালু করেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? স্কুল অফ এমিনেন্স প্রকল্প। কারেক্ট আনসার কি হবে? স্কুল অফ এমিনেন্স প্রকল্পটা চালু করেছে পাঞ্জাব। অপশন ডি ইজ দ্য কারেক্ট। নেক্সট চলে যাব 37, 7:30 PM প্রত্যেক দিন ম্যাথ রিজনিং ক্লাস হচ্ছে, ক্লাসটা অ্যাটেন্ড করো, প্রত্যেকে অ্যাটেন্ড করো এই ক্লাসটা। 37, 2011 সালের সেন্সাস অনুযায়ী পৃথিবীর কত শতাংশ মানুষ ভারতে বসবাস করে? এটা তো সেন্সাস হাজারবার পড়েছি আমরা। 17.64% মানুষ ভারতে বসবাস করে। 38 দেখো, কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার? অনেক সময় সালটাও পরীক্ষায় আসে, মনে রাখবে 1998 সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন। লাস্ট পেয়েছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অর্থনীতিতে নোবেল পেয়েছেন ভারতে। কেন পেয়েছিলেন? ওয়েলফেয়ার ইকোনমিক, ফিনান্সিয়াল ইকোনমিক, গ্রোথ ইকোনমিক, নাকি সোশ্যাল চয়েস? কারেক্ট আনসার হবে ওয়েলফেয়ার ইকোনমিক ইজ দ্য কারেক্ট আনসার। কি হবে? ওয়েলফেয়ার ইকোনমিক। চলে যাও পরবর্তী প্রশ্নে। নিম্নের কোন উৎসবটি ফাগুয়া নামেও পরিচিত? ফাগুয়া, ফাগুয়া উৎসব কোনটি? ফাগুয়া উৎসব হচ্ছে দীপাবলি, গণেশ চতুর্থী হবে না, মকর সংক্রান্তি হবে না, এটা ফাল্গুন মাসে হয়। সেখান থেকে তুমি মনে রাখতে পারবে যে হোলি উত্তর হবে। হোলিকে বলা হয় ফাগুয়া উৎসব। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে হোলি হচ্ছে ফাগুয়া উৎসব নামে পরিচিত। 40 দেখবো আমরা, কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং যেটি ইউনেস্কোর দ্বারা সংকটপূর্ণ ভাষা হিসেবে বিবেচিত হয়েছে? ইউনেস্কোর একটা সংকটপূর্ণ ভাষা এবং পশ্চিমবঙ্গে সেটার সরকারি ভাষার মর্যাদা দিয়েছে। কোন ভাষাকে? যেটা হচ্ছে কুরুক ভাষা। এটা কুরুক উপজাতি দ্বারা বলা হয়। পশ্চিমবঙ্গের মাত্র বেশি সংখ্যায় নেই এই কুরুক ভাষা, খুব কম মানুষ আছেন যারা কুরুক ভাষা বলে, এটাকে সরকারি ভাষা বলা হয়েছে। বাইরে আমাদের
সাউন্ড প্রবলেম হতে পারে, ম্যানেজ করো, কয়েকদিন চলবে সাউন্ড প্রবলেম এরকম। নিচের কোন রাজ্যে বার্ষিক সুরজকুণ্ড কারুশিল্প মেলা হয়? কি মেলা? বার্ষিক সুরজকুণ্ড কারুশিল্প মেলা। কারেক্ট আনসার হচ্ছে হরিয়ানা। হরিয়ানাতে হয়ে থাকে সুরজকুণ্ড কারুশিল্প মেলা। 42, টেবিল টেনিস কোথা থেকে শুরু হয়েছে? টেবিল টেনিস যে খেলা, সেই টেবিল টেনিস কোথা থেকে শুরু হয়েছে? কারেক্ট আনসার হবে চীন, ইংল্যান্ড, ভারত নাকি জাপান? কারেক্ট আনসার হচ্ছে ইংল্যান্ডের টেবিল টেনিস খেলা শুরু হয়েছে। যেমন ক্রিকেট খেলাটাও ইংল্যান্ডে শুরু হয়েছে, তেমনি টেবিল টেনিস। 43 দেখো, দ্য থার্ড পিলার হাউ মার্কেটস অ্যান্ড দ্য স্টেট লিভ বইয়ের লেখক কে? দ্য থার্ড পিলার হাউ মার্কেটস অ্যান্ড দ্য স্টেট লিভ। কারেক্ট আনসার কি হবে? এই বইটি লিখেছেন রঘুরাম রাজম নাকি রুচির শর্মা নাকি জয়রাম রমেশ, কে লিখেছেন বলতে হবে। কারেক্ট আনসার হবে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এক্স গভর্নর, প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন এই বইটি লিখেছেন। পড়ে যাও পরবর্তী প্রশ্ন দেখো 44, চিত্রকলার পট্টচিত্র শৈলী হলো একটি জনপ্রিয় শিল্পরীতি যা ড্যাশ রাষ্ট্রের সাথে যুক্ত। ড্যাশ রাষ্ট্র নয়, কোন রাজ্যের সঙ্গে যুক্ত হবে? কোন রাজ্যের সঙ্গে? চিত্রকলার পট্টচিত্র শৈলী হলো একটি জনপ্রিয় শিল্পরীতি, এটা উড়িষ্যা রাজ্যের সঙ্গে যুক্ত, উড়িষ্যা। 45 দেখো, অশ্বঘোষ ডেস রাজার দরবারে একজন কবি ছিলেন। কার দরবারে অশ্বঘোষ একজন কবি? অশ্বঘোষ কি রচনা করেছেন তোমরা বলতে পারবে? অশ্বঘোষ রচনা করেছিলেন হর্ষচরিত। হর্ষচরিত বলতে কি? আমি একবার কমিউনিটি ট্যাবে প্রশ্ন করেছিলাম যে হর্ষচরিত কার সম্পর্কে লেখা হয়েছে। বেশিরভাগ স্টুডেন্ট সেখানে কমেন্ট করেছিল কি অশ্বঘোষ, কিন্তু হর্ষচরিত লেখা হয়েছে হর্ষবর্ধনের সঙ্গে। এটা হচ্ছে হর্ষবর্ধনের জীবনী। পরে যখন আমি কমিউনিটি ট্যাবে বললাম যে তোমরা এটা ভুল লিখেছো, তখন কেউ কেউ আবার কমেন্ট করছে যে না, প্রশ্নটা আগে ছিল, কে লিখেছেন, পরে আমি নাকি চেঞ্জ করি। তো ভাই একটা কথা বলতে চাই, এই ধরনের ব্যাপারগুলো আমি পরে চেঞ্জ করলেও আমার কিছু ক্ষতি হবে না, আর আমি চেঞ্জ না করলেও ক্ষতি হবে না। পড়াশোনাটা তোমাদেরকে করতে হবে, ডিটেলসে পড়তে হবে, না হলে কিন্তু এরকমের ভুল হবে। তাহলে অশ্বঘোষ লিখেছেন হর্ষচরিত, আর তিনি হর্ষবর্ধনের রাজসভায় ছিলেন। ঠিক আছে। 46 দেখো, নিচের মধ্যে কে চোল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল? চোল রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? একটা আনসার হবে বিজয়ালয়। বিজয়ালয় চোল রাজবংশ। 47 দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ভারতীয় রাজ্যের নেপালের সাথে সীমান্ত নেই? অপশনগুলো দেখলেই বুঝতে পারবে কার কার সীমান্ত নেই। উত্তরপ্রদেশের সীমান্ত আছে, পশ্চিমবঙ্গের সীমান্ত আছে, উত্তরাখণ্ডের সীমান্ত আছে, আসামের সীমান্ত নেই, কারণ আসাম অনেকটাই পূর্ব দিকে অবস্থিত, এই জায়গাটাতে আসাম অবস্থিত। ঠিক আছে, আসামের সঙ্গে সীমান্ত নেই। 47 হবে কারেক্ট আনসার, আসাম। 48 দেখো, নিম্নের মধ্যে কে সম্প্রতি অর্জুন পুরস্কার পেলেন? অর্জুন পুরস্কার কে পেলেন? মোহাম্মদ শামিকে সম্প্রতি অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে। আরো অনেকে পেয়েছেন, তার মধ্যে তো এই অপশনগুলোর মধ্যে মোহাম্মদ শামি। 49 হচ্ছে, নিম্নের কোন শহরে ভারতের প্রথম চন্দন কাঠের জাদুঘর স্থাপিত? চন্দন কাঠের মিউজিয়াম হচ্ছে কোথায়? ভারতের কোথায় প্রথম চন্দন কাঠের মিউজিয়াম? কারেক্ট আনসার হবে মাইসুর বা মহীশূর। মহীশূরে সর্বপ্রথম চন্দন কাঠের মিউজিয়াম। 50 নম্বর প্রশ্ন দেখবো। 100টা প্রশ্ন রয়েছে, এখনো কিন্তু 50টা প্রশ্ন বাকি। শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ কোনটি? শনির বৃহত্তম উপগ্রহ ইউরোপা, অ্যাটলাস, টাইটান নাকি কার্মি? টাইটান। বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ বলতে গেলে গ্যানিমিড। ঠিক আছে। 51 হচ্ছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন মডেল অনুসরণ করা হয়েছিল?
1951 থেকে 1956 কোন মডেল করা হয়েছিল? তো প্রথমটা হচ্ছে হেরাল্ড ডমার মডেল, দ্বিতীয়টা হচ্ছে মহলানবিস মডেল। তাহলে কারেক্ট আনসার হেরাল্ড ডমার মডেল। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন খনিজটি মধ্যপ্রদেশে পাওয়া যায়? বক্সাইট মধ্যপ্রদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে। 53 দেখো, কচু খেলে গলা চুলকানোর কারণ কি? কি থাকে কচুর মধ্যে যে কচু খেলে গলা চুলকায়? কি হবে কারেক্ট আনসার? র্যাফাইড হবে সঠিক উত্তর, র্যাফাইড। কচুর মধ্যে কি থাকে? র্যাফাইড থাকে, যার জন্য গলা চুলকায়। 54 দেখো, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়? জীবাশ্মের বয়স নির্ণয় করার জন্য রেডিও কার্বন ডেটিং পদ্ধতি। 55, দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ ইউ বইটির লেখক। কি বইটা বলেছে? দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ ইউ। এই বইটা কে লিখেছেন? কারেক্ট আনসার হবে, বলতে হবে তোমাদের, অনিল কাপুর, অনুপম খের, আন্নু কাপুর, অমিতাভ বচ্চন। কারেক্ট আনসার হবে অনুপম খের। অনুপম খের এই বইটা লিখেছেন, দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ ইউ। নেক্সট দেখো 57, কি প্রশ্ন আছে? নিচের কোন স্মৃতিস্তম্ভ রাজস্থানে অবস্থিত? এটা হচ্ছে একটা স্মৃতি মহল, হাওয়া মহল, বিশাল বড় হাওয়া মহল, রাজস্থানের রাজধানী জয়পুরেই অবস্থিত হাওয়া মহল। 57 দেখো, সম্প্রতি কোন রাজ্য সরকার শুভযাত্রা নামে একটি যুগান্তকারী স্কিম চালু করেছে? শুভযাত্রা স্কিম, এটা বিদেশি পর্যটকদের জন্য চালু করেছে কেরালা সরকার। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, কেরালা। 58, নিম্নের কে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 কে পেল? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা হচ্ছে চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। আর 2023 সালের যে এই পুরস্কার, এটা পেয়েছেন কে? ওয়াহিদা রেহমান। কে পেয়েছেন? ওয়াহিদা রেহমান। এর আগে এই পুরস্কার আশা পারেখ পেয়েছেন। ঠিক আছে, তো ওয়াহিদা রেহমান কারেক্ট আনসার হলো। 59 দেখবো আমরা, বিগত 40 বছরে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশ ভিজিট করেন? অর্থাৎ লাস্ট 40 বছরে এই দেশটা আর কোনো প্রধানমন্ত্রী যাননি। কে গেলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন দেশ গেলেন? গ্রিস। গ্রিস, এই প্রথম কোনো প্রধানমন্ত্রী লাস্ট 40 বছরে গ্রিস গেলেন, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রিসের রাজধানীর নাম হচ্ছে অ্যাথেন্স। 60 নাম্বার হচ্ছে, কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল? অনেক সময় প্রশ্ন থাকে যে বিজয়নগর সাম্রাজ্যের যে ধ্বংসাবশেষ সেটা কোথায় পাওয়া যায়? তো বিজয়নগরের ধ্বংসাবশেষ পাওয়া যায় কর্ণাটকে। ঠিক আছে, কারেক্ট আনসার হবে তালিকোটার যুদ্ধ। তালিকোটার যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল। ভারতীয় সংবিধানের কোন বিষয়টি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়? দেখো, ভারতীয় সংবিধানের বিভিন্ন বিষয় বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। যেমন ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি, এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। তেমনি এখানে বলেছে সংবিধানের কোন বিষয়টা ব্রিটেন থেকে। ব্রিটেন থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের যে দ্বিকক্ষ বিশিষ্ট মন্ত্রিসভা বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা ক্যাবিনেট সিস্টেম, এটাই কিন্তু নেওয়া হয়েছে কোথা থেকে? ব্রিটেন থেকে। একটা যেমন লোকসভা আর রাজ্যসভা, এটা নিয়েছে ব্রিটেন থেকে। 62, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অভিন্ন দেওয়ান বিধির কথা বলা হয়েছে? অভিন্ন দেওয়ান বিধির মানে কি? ইউনিফর্ম সিভিল কোড। অভিন্ন দেওয়ান বিধি, ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ সবার জন্য অভিন্ন দেওয়ানি আইন, এটা অনুচ্ছেদ 44-এ বলা হয়েছে। 44। 63 দেখো, নিম্নের কোন সংস্কারের ফলে ভারত শাসন আইন 1919 কার্যকর হয়? মন্টেগু ট্রান্সপোর্ট, অ্যান্টি সেভারি রিফর্মস, মলেমিন্টো সংস্কার নাকি বেঙ্গল মুভমেন্ট?
কারেক্ট আনসার হবে মন্টেগু চেমসফোর্ড। দেখো দুটো সংস্কার আইন তোমাদের বলে দিচ্ছি পরীক্ষায় যেটা বেশি আছে। মন্টেগু চেমসফোর্ড হচ্ছে 1919 আর মরলেমিন্টো সংস্কার হচ্ছে 1909। এই দুটো সংস্কার আইন পরীক্ষায় বেশি আছে। 64 দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি বর্ণনা করে? মৌলিক কর্তব্য বলতে কি? ফান্ডামেন্টাল ডিউটিজ। আর যেটা মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস, এটা হচ্ছে পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর ধাপ। আর এখানে বলেছে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি, এখানে এটা আছে অনুচ্ছেদ 51A। কতগুলো মৌলিক কর্তব্য আছে বর্তমানে? 11টি মৌলিক কর্তব্য। নেক্সট দেখবো আমরা কি আছে প্রশ্ন 65। নিম্নের কোন ভারতীয় সংবিধানের অন্তর্গত একটি মৌলিক কর্তব্য? এই যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অন্তর্গত একটি মৌলিক কর্তব্য? ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করা, এটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না। মর্যাদা রক্ষা করা হবে না। আমাদের দেশকে রক্ষা করা, আমাদের জাতীয় পতাকার সম্মান করা, এগুলো সবই হচ্ছে আমাদের একটা মৌলিক কর্তব্য। অপশন সি। 66 দেখো, নিম্নের কে ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করে? ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো নিম্নের কে ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করে? প্রধানমন্ত্রীর বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করবে? স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করবেন। এটা হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 67 দেখো, ভারতের সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত বিধান কোন অনুচ্ছেদে উল্লেখ করা? কোন অনুচ্ছেদে অর্থাৎ ভারতের সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে সুপ্রিম কোর্টের আসন বা কতগুলো সিট থাকবে সুপ্রিম কোর্টে সেটা সম্পর্কে বলা হয়েছে? কারেক্ট আনসার কি হবে? অনুচ্ছেদ 130, আর্টিকেল 130-এ এটা বলা। 68 নম্বর দেখো কি আছে, ড্যাশ হলো পঞ্চায়েতের আওতাভুক্ত এলাকায় বসবাসকারী সমস্ত প্রাপ্তবয়স্কদের একটি বিধানসভা, লোকসভা, রাজ্যসভা নাকি গ্রাম? তো পঞ্চায়েত যখনই বলবে তখনই কিন্তু বিধানসভা লোকসভা প্রথমেই হবে না, রাজ্যসভা হবে না। সহজ প্রশ্ন ছিল গ্রাম সভা। 69 নম্বর প্রশ্ন, নিচের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার উল্লেখ করা? শোষণের বিরুদ্ধে অধিকার এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 23-24। আর্টিকেল 23-24-এ শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে বলা। 70 হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিজ। আমি একটু আগেই বললাম পার্ট 3 বা 3 নম্বর অংশতে ধারা হচ্ছে 12 থেকে 35-এ বলা হয়েছে কি মৌলিক অধিকার। আমাদের মৌলিক অধিকার কটি আছে? 6টি বর্তমানে মৌলিক অধিকার। 1813 সালে চার্টার অ্যাক্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে আরো ড্যাশ বছর বাড়িয়েছে। দেখো চার্টার অ্যাক্ট গুলো বেশিরভাগই কিন্তু শাসনকে 20 বছর করে 20 বছর পর পর চার্টার অ্যাক্ট আনা হয়। 1813 চার্টার অ্যাক্ট আছে, তেমনি আছে 1833, 1853 সালের চার্টার অ্যাক্ট আছে। 20 বছরের জন্য চার্টার অ্যাক্ট গুলো আনা হতো। তাহলে কত বছর শাসন বাড়াচ্ছে? 20 বছর। 72 দেখো, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে 28 কি বর্ণনা করেছে? আমি একটু আগেই তোমাদের বললাম যেটা, এটা হচ্ছে যে 12 থেকে 35 হচ্ছে মৌলিক অধিকার, তাহলে এই 25 থেকে 28 হচ্ছে মৌলিক অধিকারের কোনো একটা বিষয় হবে। কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস, রাইটস টু ইকুয়ালিটি, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। কোনটা কারেক্ট আনসার? কারেক্ট আনসার হবে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। ঠিক মানে ধর্মের অধিকার। 43 হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়? এটা তো বললাম এখনই, আবার প্রশ্নটা চলে এসছে। 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। 74 দেখো, ভারতীয় সংবিধানের ডেস অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিকারের অধিকার সাথে সম্পর্কিত। সাংবিধানিক প্রতিকারের অধিকার সম্পর্কে বলা হয়েছে। তো 32 থেকে 35 এটা হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। কত? 32 থেকে 35। নেক্সট দেখো 75, ডিসেম্বর 2023 অনুসারে ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? আমাদের বর্তমানে মৌলিক কর্তব্য হচ্ছে 11টি।
আর যদি বলা হয় মৌলিক অধিকার কোটা, 6টি মৌলিক অধিকার। তাহলে উত্তর কি হলো? 11। নেক্সট হচ্ছে 76, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোড রয়েছে? এক্ষুনি বললাম প্রশ্নটা রিপিট হয়েছে, দুবার হয়ে গেছে প্রশ্নটা। ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে অনুচ্ছেদ 44। 77 নম্বর প্রশ্ন দেখবো আমরা কি আছে। নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি প্রাদেশিক স্তরে শাসন ব্যবস্থা বাতিল করে এবং জনপ্রিয়তা নির্বাচিত প্রাদেশিক আইনসভার উত্থানের অনুমতি দেয়? এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আমাদের যে ভারত শাসন আইন 1935 তা অনুসারে প্রাদেশিক স্তরে শাসন ব্যবস্থা বাতিল করে দিচ্ছে এবং জনপ্রিয়তা নির্বাচিত প্রাদেশিক আইনসভার উত্থানের হচ্ছে। অর্থাৎ ভারত শাসন আইন 1935 অনুসারে প্রাদেশিক আইনসভা তৈরি হচ্ছে জনপ্রিয়তা অনুসারে, অর্থাৎ ভোটের মাধ্যমে। 78 দেখব, লোকসভার প্রিসাইডিং অফিসারকে বলা হয়। লোকসভার প্রিসাইডিং অফিসার হবেন কে? স্পিকার। রাজ্যসভার হবেন কে? উপরাষ্ট্রপতি। লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা। 79, লোকসভার একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে 1 বছর এবং রাষ্ট্রপতি যে কোনো সময় ভেঙে দিতে পারে। নির্দিষ্ট মেয়াদ হচ্ছে 5 বছর। অতি সহজ প্রশ্ন। 80 নম্বর প্রশ্নে চলে যাব। ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্যটি ড্যাশ সংবিধান থেকে দাঁড় করা হয়। ভারতের সংবিধানের যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আইরিশ সংবিধান থেকে নেওয়া। 81 দেখো, নিচের কোনটি সিকিম রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী? সিকিম রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী চুটকি। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। চুটকি হচ্ছে সিকিম রাজ্যের একটি সিকিম রাজ্যের একটা ডান্স ফর্ম। 82, স্ট্যাচু অফ ইউনিটি ড্যাশে অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি ভারতে অবস্থিত। ভারতের কোথায়? নর্মদা নদীর তীরে, গুজরাট রাজ্যে অবস্থিত। জায়গাটার নাম হচ্ছে কেভাদিয়া। কি নাম? কেভাদিয়া। 83, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে 2টি ম্যাডেন ওভার করা প্রথম বোলার কে? প্রথম বোলার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে 2টি ম্যাডেন ওভার পরপর করেছেন, এই নামটা কি লোকটার? প্লেয়ারটার নাম হচ্ছে মোহাম্মদ সিরাজ। অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটি কে লিখেছে? এই বইটি লেখা হচ্ছে শশী থারুরের। অ্যান এরা অফ ডার্কনেস, একটা অন্ধকারের যুগ। 85 দেখো, গান্ধীজি ড্যাশ সালে আহমেদাবাদে কটন মিল শ্রমিকদের মধ্যে একটি সত্যাগ্রহের আয়োজন করেছে? গান্ধীজি ভারতে আসার পরপরই কিছুদিন পর, অর্থাৎ ভারতে গান্ধীজি যে আন্দোলনগুলো শুরু করছে তার একেবারে প্রথম দিকে এটা তিনি করেছিলেন। 1918 সালে তিনি কটন মিলের শ্রমিকদের সঙ্গে একটা আন্দোলন করেছিলেন। 86 হচ্ছে, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি শকুন্তলা এবং রাজা ড্যাশের মধ্যে একটি প্রেমের গল্প। অভিজ্ঞান শকুন্তলা এবং কার মধ্যে প্রেমের? কারেক্ট আনসার হবে দুষ্যন্ত। কার মধ্যে? দুষ্যন্ত রাজা আর শকুন্তলার মধ্যে। অভিজ্ঞান শকুন্তলা। 87 হচ্ছে, নোবেল শান্তি পুরস্কার 2023 কাকে দেওয়া হয়েছে? 2023 সালের শান্তি পুরস্কারটা এমন একজনকে দেওয়া হয়েছে যিনি বর্তমানে কারাবন্দী রয়েছেন, জেলে রয়েছেন। তিনি হচ্ছেন নার্গিস মোহাম্মদী, একজন মহিলা। তাকে এই পুরস্কারটা বর্তমানে দেওয়া। 88 হচ্ছে, আমুল হলো ড্যাশ থেকে দুধ ও দুগ্ধজাত দ্রব্যে সমবায়ের সাফল্যের গল্প যা দেশের শ্বেত বিপ্লব এনেছে। আমুলের পুরো নামটা একবার তোমাদের জানতে হবে। ভারতে বর্তমানে এত দুধ উৎপাদনের পেছনে একটা বিশাল বড় গল্প আছে, ঠিক আছে? আমুল অর্থাৎ আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। এই আনন্দ হচ্ছে গুজরাটের একটা শিল্পাঞ্চল। গুজরাটের শিল্পাঞ্চল আনন্দ সানন্দ। এই আনন্দ হচ্ছে গুজরাটের শিল্পাঞ্চল। এখানেই প্রথম আবির্ভাব হয়েছিল আমুলের। যে আমুলের ফলেই কিন্তু ভারতে হোয়াইট রেভলিউশন বা সাদা বিপ্লব, শ্বেত বিপ্লব এসেছিল। তাহলে গুজরাট কারেক্ট আনসার হবে। 89 হচ্ছে, লোকনৃত্য লাহ
ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? লোকনৃত্য লাহ হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সম্পর্কিত। মেঘালয়ের একটা ডান্স হচ্ছে লাহ। 90 দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নিচের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? 2011 সালের যে সেন্সাস, সেই 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব বলেছে? ঘনত্ব হচ্ছে বিহারের ঘনত্ব সবচেয়ে বেশি। সবচেয়ে কম ঘনত্ব বললে অরুণাচল প্রদেশ। 91 নিচের কোন তৃণভূমি উত্তর আমেরিকায় বিদ্যমান? উত্তর আমেরিকায় রয়েছে কোন তৃণভূমি? কারেক্ট আনসার হচ্ছে প্রেইরি। প্রেইরি যে তৃণভূমি সেটা হচ্ছে উত্তর আমেরিকা। 92 সংসদের কক্ষে পাস হওয়ার পর প্রতিটি বিল হয় এককভাবে বা যৌথ সভায় তার সম্মতির জন্য ড্যাশের কাছে পেশ করা। সংসদের কাছে পাস হওয়া অর্থাৎ প্রতিটা বিল সংসদে পাস হলো, দুটো কক্ষেই, তারপর কার কাছে যাবে? রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির সাইন পড়লেই, রাষ্ট্রপতির সিগনেচার হয়ে গেলেই সেটা অ্যাক্টে পরিণত হবে, বিল থেকে অ্যাক্টে পরিণত হবে। 93 ড্যাশ নদী পীরপাঞ্জাল পর্বতশ্রেণীর সমান্তরালে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং কিশোয়াদের কাছে পর্বতশ্রেণীকে কেটেছে। কি বলছে? কোন নদীটা পীরপাঞ্জাল পর্বতশ্রেণীর সমান্তরালে প্রবাহিত হয়েছে উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ এইভাবে উত্তর পশ্চিম দিকে, আর কিশোয়াদের কাছে পর্বতশ্রেণীকে কেটেছে। কি হবে? চেনাব। চেনাব ইজ দ্য কারেক্ট আনসার। 94 দেখো পাকা রাস্তা নির্মাণের জন্য কোন পেট্রোলিয়াম পণ্য ব্যবহার করা? অ্যাসফল্ট, কয়লা গ্যাস, কয়লা নাকি কক? কোনটা ব্যবহার করা হচ্ছে? পাকা রাস্তা নির্মাণের জন্য অ্যাসফল্ট ব্যবহার করা। 95 দেখো নিচের কোন রাজ্যে মুরলেন ন্যাশনাল পার্ক অবস্থিত? ন্যাশনাল পার্কটার নাম কি? মুরলেন ন্যাশনাল পার্ক। কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার হচ্ছে মিজোরামে অবস্থিত মুরলেন ন্যাশনাল পার্ক। 96 দেখো কোন সালে প্রথমবার জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কবে দেওয়া হয়? 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে। 97 জড়তা পরিমাপ করা যায় এর দ্বারা। কার দ্বারা জড়তা পরিমাপ করা যায়? কোন বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকেই সেই বস্তুর ভর বলে, তাহলে ভর দ্বারা বস্তুর জড়তা পরিমাপ করা যায়। 98 নিচের মধ্যে কে হকি খেলোয়াড় নন? কারেক্ট আনসার কি হবে? এই যে মনু ভাকর, তিনি কিন্তু হকি খেলোয়াড় নয়। বাকি অজিত সিং, দীপিকা ঠাকুর, আকাশদীপ সবাই হচ্ছেন। 93 সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন অনিশ দয়াল শর্মা। 100 হচ্ছে সম্প্রতি চতুর্থ ধর্ম গার্ডিয়ান্স 2023 যৌথ প্রশিক্ষণ শুরু হলো ভারত এবং কোন দেশের মধ্যে? ভারত এবং জাপানের মধ্যে এটা শুরু হয়েছিল। ঠিক আছে, কি নাম সৈন্য অভ্যাসটা? ধর্ম গার্ডিয়ান্স 2023। আমাদের 100টি প্রশ্ন শেষ হলো। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক, না ভালো লাগলে ডিসলাইক। ভালো লাগলে লাইক শেয়ার দুটোই করবে। ডেসক্রিপশনে লিংক আছে, টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থাকো।